স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সহ আশেপাশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের মধ্যাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, জামালপুর জেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার হাসান মামুন জানান, উজানের ঢল ও তিস্তার জলকপাট খুলে দেওয়ায় মধ্যাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। দর্শক, সিরাজগঞ্জে বন্যা ও ভাঙন পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। যমুনা নদীর পানি বেড়েছে কিনা জানাবেন, আর বন্যা ও ভাঙন পরিস্থিতির সার্বিক অবস্থা এখন কি দেখতে পাচ্ছেন? মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আজকে 3 দিন যাবৎ কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 63 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ওই পয়েন্টটিতে যমুনা নদীর পানি 253 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। একই সময়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টেও বিপদসীমা যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় 57 সেন্টিমিটার। এই পয়েন্টটিতেও কিন্তু এই মুহূর্তে যমুনা নদীর পানি 238 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে অস্বাভাবিক হারে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের যে যমুনা তীরবর্তী 5টি উপজেলা রয়েছে, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর, চৌহালি এবং বেলকুচি উপজেলার যে যমুনা তীরবর্তী এবং নিম্নাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু একটি বন্যা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই সমস্ত এলাকার যে উঠতি ফসল রয়েছে, সেই ফসল যারা ফলিয়েছেন সেই কৃষকরা কিন্তু একটি আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। আর একটি বিষয় যে যমুনা নদীর পানি বৃদ্ধি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চৌহালিতে যমুনা নদীর ডান তীর এবং বাম তীর উভয় পাশেই কিন্তু ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন যদিও সারা বছরেই সিরাজগঞ্জের যমুনা নদীর পারে কোথাও না কোথাও ভাঙন অব্যাহত থাকে, তো এই মুহূর্তে কিন্তু ভাঙনের পরিমাণটা অনেকটাই বেশি। আমরা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু পানি যমুনা নদীর পানি কিন্তু আরো 3-4 দিন বৃদ্ধির একটি আশঙ্কা রয়েছে। একই সাথে যে সমস্ত এলাকায় ভাঙন চলছে সেই এলাকায় ভাঙন রোধে কিন্তু কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জনগণকে বাকরুদ্ধ করতেই আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি একথা বলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে শুনানি করা হবে। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে আদালতে এ আবেদন করা হয়। আলোচিত এই হত্যা মামলা পরিচালনার জন্য বাদীপক্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়েছে। রোববার সাগর রুনি হত্যা মামলার বাদী নওশের রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিশির মনির বলেন, পিবিআই এর মাধ্যমে সাগর রুনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করা হবে। একই সঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত 113 বার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। 1986 সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1989 সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি।
ছাত্র জনতার গণ বিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি আরও বলেন, এই সংস্কার কার্যক্রমে বিএনপি সুনির্দিষ্টভাবে সুপারিশ মালা তুলে ধরবে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, পদত্যাগ করা সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। নাগরিক সবাই বাংলাদেশের সিটিজেন, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব। এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আবারও ভয়াবহ রূপ নিচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 158 জনে। সমন্বিত উদ্যোগ ছাড়া মশাবাহিত এই রোগটি প্রতিরোধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। আসলে সিনড্রোমগুলো একটু এবার ভিন্ন লেগেছে, যেমন পেটে পানি জমা, তারপর হচ্ছে যে পেট ফুলে যাওয়া, পাতলা পায়খানা হওয়া, এই সিনড্রোমগুলো মানে কমন ছিল এবারে। আমরা এখানে ভালোই চিকিৎসা পাচ্ছি, মোটামুটি সিস্টার আছে, সবসময় আসে, ডাক্তার আসে, 2-3 জন ডেইলি 2-3 জন আসে, এসে দিকে চেকটা করে যায়, আর কি খাবার চার্জ দেওয়া যায়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা প্যাডেল ভ্যানকে ধাক্কা দিলে 2 জন নিহত হয়। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে 3 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান উপজেলার রানীগঞ্জ বাজারে পৌঁছে রাস্তার পাশে রাখা 8টি প্যাডেল চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 1 জনের ও হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। লেবাননে নিজেদের বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বোমা বর্ষণে সারা দেশে কমপক্ষে 105 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 359 জন। লেবাননের রাজনৈতিক নেতারা ইসরায়েলি এই হামলা ও হত্যাকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযান অংশ নেয়। কলম্বিয়া ভেনিজুয়েলা সীমান্তের কাছে মানবিক মিশনে থাকা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জন সেনা নিহত হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে। রোববার ভোরে এই হামলা হয় বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এএফপি। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্স প্ল্যাটফর্মে জানান, নিহত সেনারা পূর্বাঞ্চলীয় ভিচাদা প্রদেশে একটি মিশনে ছিলেন। অন্যদিকে বিমানবাহিনী জানিয়েছে, কুমারিবো এলাকার এক প্রত্যন্ত স্থানে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে আরোহীদের কেউই বেঁচে নেই। বিশ্লেষকদের মতে পুরনো সামরিক সরঞ্জাম ব্যবহারই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দোদুল্যমান 2 অঙ্গরাজ্য মিশিগান ও উইসকনসিন। এখানে কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের গত শনিবারের প্রকাশ করা জরিপে বিষয়টি উঠে এসেছে। জরিপে দেখা গেছে, মিশিগানে কমলার সমর্থন 48% আর ট্রাম্পের সমর্থন 47%। অন্যদিকে উইসকনসিনে কমলার সমর্থন 49% আর ট্রাম্পের 47%। 21 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে ভোটারদের মতামত নেওয়া হয়। মিশিগানে 688 ও উইসকনসিনে 689 জন ভোটার তাদের মতামত দেন। অস্ট্রিয়ার জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ী হয়েছে হার্ভার্ড কিকলের অতি ডানপন্থী দল ফ্রিডম পার্টি। নির্বাচনে প্রায়
30% ভোট পায় দলটি, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পায় 26%-এর বেশি ভোট। আইন অনুযায়ী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন হতে পারে দেশটিতে। এদিকে ফ্রিডম পার্টি রাশিয়াপন্থী ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধী হওয়ায় দলটির সাথে জোট গঠনে রাজি নয় অস্ট্রিয়ার কোনো রাজনৈতিক দলই। ফুটবল সাফ অনূর্ধ্ব 17 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। ভুটানে আজ সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে হার নিয়ে আসর শুরু করেছিল বাংলার কিশোররা। ফাইনালে তাদেরকেই হারিয়ে শিরোপা উল্লাসের মধ্য দিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চায় সাইফুল বাড়ি টিটোর শিশুরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র এক মাসের ব্যবধানে আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল। সুযোগ আরও একটি অধরা শিরোপা ঘরে তোলার। প্রতিপক্ষ সেই চিরচেনা ভারত। দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক টুর্নামেন্টের অনূর্ধ্ব 15, 16 ও সবশেষ 20-এর শিরোপা জিতলেও লাল সবুজের ঝুলিতে নেই অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের মুকুট। সবশেষ আসরে ভারতের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। এবার লক্ষ্য ভিন্ন কিছুর, যদিও যুবাদের আসরটা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়েই। সেই হার থেকেই শিক্ষা নিয়ে শিরোপায় নজর অধিনায়ক নুরুল হুদা ফয়সালের। বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়েও জয় পাওয়াটা। ফার্স্ট ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথেই লস করে আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি, বাট আবার মালদ্বীপ আবার পাকিস্তানের সাথে আমরা, তো সেক্ষেত্রে ওখানে যে লার্নটা করেছি আমরা, সেটা আমার মনে হয় ফাইনালে আমাদের অনেক সহযোগিতা করবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত দলটি টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি এগিয়েও আছে বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। তবে নিজের দলের উপরও তার বিশ্বাস আছে। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও শিরোপায় নজর বাংলাদেশের। আমি মনে করি আমাদের ছেলেদের সামর্থ্য আছে, আর ফাইনালের মতোই হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে। কোচরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে, শিরোপা জিততে। আমাদেরও একই লক্ষ্য, ট্রফি জেতা। আমরা জানি লক্ষ্য পূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে 1 মাসের ব্যবধানে আরও একটি শিরোপা আসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। ভক্তরাও এখন সেই অপেক্ষায়। রাফি আমিন, RTV। প্রধানের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।